বিতর্কেও এগিয়ে হিলারি, স্যান্ডার্সের ক্ষমা প্রার্থনা। বেইজিংয়ে রেড অ্যালার্ট জারির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ইয়েমেনে সরকারি বাহিনীর সাথে হাউথিদের সংঘর্ষ, নিহত ৬৮। বিদ্রোহের মতো আত্মঘাতী ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এএফসি অনূর্ধ্ব 14 চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আল ওয়াহিদ। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের বছরের শেষ বিতর্কেও এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। শনিবারের এই বিতর্কে অংশ নেন দলের 3 হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিন্টন, বার্নি স্যান্ডার্স ও মার্টিন ও ম্যালে। বিতর্কের শুরুতেই সম্প্রতি হিলারির নির্বাচনী তথ্য ভাণ্ডারে হানা ও তথ্য চুরির ঘটনায় হিলারির কাছে ক্ষমা চান স্যান্ডার্স। এবারের বিতর্কে অস্ত্র নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুবিধা ও মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পায়। ডেমোক্র্যাটদের পঞ্চম ও চলতি বছরের শেষ নির্বাচনী বিতর্কে ঘিরে 3 মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে স্থানীয় সময় শনিবার রাত 8টায় বিতর্ক শুরুর অনেক আগে থেকেই জানসেম কলেজের বাইরে পছন্দীয় প্রার্থীর প্লাকার্ড ব্যানার নিয়ে জড়ো হন তারা। তবে বিতর্কের বিষয়গুলো ছাপিয়ে গণমাধ্যমে জায়গা করে নেয় হিলারি স্যান্ডার্সের সম্পর্কের তিক্ততার বিষয়টি। সম্প্রতি হিলারির নির্বাচনী ভোটার তথ্য ভাণ্ডারে বার্নি স্যান্ডার্সের এক কর্মীর হানা ও তথ্য চুরির ঘটনাকে ঘিরে হিলারির স্যান্ডার্স সম্পর্কটা বেশ তিক্তই যাচ্ছিল। হিলারি এর জন্য বার্নি স্যান্ডার্সকে দায়ী করলেও স্যান্ডার্স অবশ্য বলছে সফটওয়্যার ত্রুটির কারণেই এমনটি হয়েছে। এমনকি এই ঘটনার জন্য দায়ী কর্মীকে বহিষ্কারও করা হয়েছে। জল আরও ঘোলা হওয়ার আগেই শনিবার সন্ধ্যায় বিতর্কের শুরুতে হিলারির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন ভারমন্টের সিনেটর। চীনের বেইজিংয়ে বেশি ধোঁয়াশার কারণে রেড অ্যালার্ট জারির মেয়াদ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অধিদপ্তর। বায়ু দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়াতে বেইজিং গত সপ্তাহে ধরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রথমে ইউলো অ্যালার্ট জারির পর ধোঁয়াশার মাত্রা বৃদ্ধি পাওয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন বায়ু দূষণের মাত্রা 300 উপরে রয়েছে। 101-এর নিচে নেমে গেলে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে। ইয়েমেনে যুদ্ধবিরতির মাঝেই শনিবার হাদি সরকারের সেনাবাহিনীর সঙ্গে হাউথিদের সংঘর্ষে কমপক্ষে 68 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেষ দেশের সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে তাদের 28 জন সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হাউথিরা দাবি করেছে তাদের কমপক্ষে 40 জন সদস্য প্রাণ হারিয়েছে। ইয়েমেনে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে সুইজারল্যান্ডের শান্তি আলোচনা স্থগিত করে হাউথি বিদ্রোহীরা। শুক্রবার বন্দরনগরী তাইজ, রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগেও একে অপরের ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হাদি বাহিনী ও হাউথিরা। তুরস্কে গত 4 দিনে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 70 জন সদস্য নিহত হয়েছে বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতৌলো বলেন, কুর্দিরা তুরস্কের সীমান্তের ভেতর সহিংসতা করবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে গত বুধবার থেকেই তুরস্কে কুর্দি এবং সরকার বিরোধীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। প্রায় 10,000 তুর্কি সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বর্তমান বিজেপি সরকার বিরোধীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যমূলক আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অন্যদিকে জনগণের কাছে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কংগ্রেস এসব মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। এর আগে শনিবার ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী সহ দলের 6 জন নেতার জামিন পান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 ফেব্রুয়ারি। শনিবার ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলার শুনানিতে গান্ধী পরিবারের নেতারা আদালতে হাজির হওয়ার আগেই ভারতের বিভিন্ন এলাকায় কংগ্রেস সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে কংগ্রেস সমর্থকরা। দিনের শুরুতেই দিল্লির গাতিয়ালা হাউস আদালতের বাইরে অবস্থান নিতে দেখা যায় বিপুল সংখ্যক নেতাকর্মীকে। বিকেল 3টার কিছু সময় আগে আদালতে প্রাঙ্গণে প্রবেশ করেন সোনিয়া গান্ধী সহ অন্যান্যরা। শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলীয় নেতা ও তার ছেলেকে জামিনের আদেশ দেন আদালত। জামিন পাওয়ার পর কংগ্রেস কার্যালয়ে সভানেত্রী সোনিয়া গান্ধী সংবাদ সম্মেলনে বলেন, মামলার ভয়ে তারা ভীত নন এবং তারা তাদের লড়াই চালিয়ে যাবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, আমি নির্দোষ বলেই ভয়হীন মনে আদালতে হাজির হয়েছিলাম। বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সত্য একদিন বেরিয়ে আসবেই। দুঃখের বিষয়, বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কাপুরুষের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। আফগানিস্তানে আইএস জঙ্গিরা তালেবানের চেয়েও বড় হুমকি হয়ে উঠেছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্টন কার্টার।
শনিবার আফগানিস্তানের সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাসুম স্টানিজজাইয়ের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া তিনি নানগড়হার প্রদেশের জালালাবাদ শহরে অবস্থিত মার্কিন ঘাঁটিও পরিদর্শন করেন। এদিকে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, গত 6 মাসে আফগানিস্তানে আইএসের সদস্যদের সংখ্যা 1000 থেকেও 3000-এ পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে নানগড়হার ও কুনার প্রদেশে আইএস সবচেয়ে বেশি শক্তিশালী। জঙ্গি সংগঠন আইএসের বেশিরভাগ তেলের ক্রেতা রাষ্ট্র তুরস্ক। নরওয়েজিয়ান প্রতিবেদনের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইরাক এবং সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তুরস্কে পাচারকৃত এই তেল সেখানকার কালোবাজারে দ্বিগুণেরও কম দামে বিক্রি করা হয়। আর আইএসের এই তেল পাচারে সাহায্য করছে তুরস্কের কিছু সীমান্তরক্ষী। তুরস্কের তেল চোরাচালানের 3টি রুটের ব্যাপারে রাশিয়া সচেতন বলে এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়। ইরানের আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। শনিবার থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। একই সময় বিশেষজ্ঞ পরিষদে প্রার্থীদের নিবন্ধনও শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন তথ্য পর্যালোচনার পরই তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে আগামী নির্বাচনে কনজারভেটিভ ও সংস্কারবাদীদের পেছনে ফেলে মধ্যপন্থী দল অধিকাংশ আসনে জয়ী হবে ধারণা করছে বিশেষজ্ঞরা। উভয় পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন 2016 সালের 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। স্বাগতম মিলেনিয়াম সংবাদে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে তার প্রশংসা করে দেয়া পুতিনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। শনিবার আইওয়া অঙ্গরাজ্যে এক প্রচারণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া একসঙ্গে হলে যে কোনো শত্রুর মোকাবেলা করা সহজ হবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প পুতিন একে অন্যের প্রশংসা করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। শনিবারের প্রচারণায় ট্রাম্প সমর্থকদের বলেন, পুতিন যদি আমাকে যোগ্য ও মেধাবী বলে থাকেন, আমি মনে করি তিনি সেটা তার বিশ্বাস থেকেই বলেছেন। প্রচারণায় ট্রাম্পের দেয়া বক্তব্যের পর তার পরিবারের সদস্যরা ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মঞ্চে উঠে সমর্থকদের বড়দিনের শুভেচ্ছা জানান। সিরিয়ার দামেস্কো প্রদেশে ইসরায়েলি রকেট হামলায় শীর্ষস্থানীয় এক হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সামির কুস্তার নামে ওই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 1979 সালে ইসরায়েলে চালানো এক সন্ত্রাসী হামলার দায়ে সামির 2008 সাল পর্যন্ত ইসরায়েলের কারাগারে ছিলেন। বন্দি বিনিময়ের আওতায় 2008 সালে তিনি মুক্তি পান। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার দামেস্কের জারামানা জেলার আল ইকবারিয়া শহরে রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় বেশ কয়েকজন আসাদ সমর্থক মালয়েশিয়া কমান্ডারও নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বিদ্রোহের মতো আত্মঘাতী ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার পিলখানায় বাহিনীর সদর দপ্তরে বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধানমন্ত্রীকে পিলখানায় স্বাগত জানান বিজিবি সদস্যরা। কুচকাওয়াজ পরিদর্শন আর অভিবাদন গ্রহণের পর প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকালীন ইপিআর বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন। বিশেষ করে 71-এর 26শে মার্চ প্রথম প্রহরে যে দূরদর্শিতার সঙ্গে ইপিআরের বেতার কর্মীরা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন তিনি। বিজিবি সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি এই বাহিনীর জন্য কালো অধ্যায়। বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এই বাহিনীতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং কলঙ্কমুক্ত হয়েছে। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় 7টি কমিটি আগামীকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পৌরসভায় প্রচার অভিযানে নামছে। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সাথে কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এ কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি আরও বলেন, প্রচার অভিযানে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের কাছে উপস্থাপন করে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে। 2015 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। গত 2 বছরের ন্যায় এ বছরেও বাংলাদেশের অবস্থান 188টি দেশের মধ্যে 142তম।
রোববার সকালে রাজধানীর NEC সম্মেলন কক্ষে বাংলাদেশের ওপর এ প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDPর মানব উন্নয়ন প্রতিবেদনের দপ্তরের পরিচালক সেলিম জাহান। তিনি বলেন, সূচকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তনশীল হলেও ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মানব উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এ সময় বক্তারা বলেন, মানব উন্নয়নে বাংলাদেশকে আরও উন্নতি করতে হলে উৎপাদনশীলতা, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং নারী পুরুষের বৈষম্য কমাতে হবে। এবারের উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং সর্বশেষে রয়েছে ইরিত্রিয়া। সূচকের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান 130 এবং পাকিস্তানের অবস্থান 147তম। আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয় এই তিনটি মাপকাঠি ধরে প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করে UNDP। দেশে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলন নয় বরং নির্বাচনের মাধ্যমে ঘায়েল করতে হবে সরকারকে। গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী ষড়যন্ত্র থেকে উত্তরণের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বলেন, এই প্রথম দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে দলীয় নির্বাচন হচ্ছে। আপনারা প্রার্থী না চিনলেও প্রতীক দেখে ভোট দিন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করুন। এই নির্বাচনের মধ্য দিয়ে এদেরকে ঘায়েল করতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এখন দেখবেন মিলেনিয়াম টিভি বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাত 12টা 1 মিনিটে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা করা হয়। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, গাজীপুরের জেলা প্রশাসক SM আলম জেলা শহরের শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ, গাজীপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন প্রয়োজন। বর্তমান সরকার সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউদ্দিন। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সকালে চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের বিভাগীয় মৌসুমী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা GM আব্দুস সালাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য শেষে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে বিভাগীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর শিশু একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত অতিথি ও দর্শকরা। বিভাগীয় এই প্রতিযোগিতায় দেশাত্মবোধক জারি গান, নৃত্য, উপস্থিত বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা ইভেন্টে চট্টগ্রামের 10টি জেলার প্রায় 200 প্রতিযোগী অংশ নেয়। সংঘর্ষের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও রামগতি জেব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। লক্ষ্মীপুর প্রতিনিধি দেওলার হোসেন জানিয়েছেন, রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব মিলেনিয়াম টিভিকে জানান, ওই দুজন 2013 সালের ডিসেম্বরে সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি। দুপুরে তারা আদালতে গিয়ে ওই মামলার জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের বীর সৈনিক মুক্তিযোদ্ধারা জীবন বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছে বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুপুরে নগরীর GEC কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সৌম্যনাথ হালদার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কাজী শফিউল আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে চট্টগ্রামের 200 মুক্তিযোদ্ধাকে সমন্বয় ক্রেস্ট প্রদান করা হয়। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভারের মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছে সাভার উপজেলা নির্বাচন কমিশন। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভার থেকে আনিসুর রহমান জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, রিটার্নিং কর্মকর্তা শাহ আলম। মতবিনিময় সভায় সাভার উপজেলা নির্বাচনে মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন না করে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশন। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। রাশিয়ার দেওয়া বিশাল অঙ্কের ঋণ পরিশোধে অপারগতার পর আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়াতসেনিউক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আদালতে মামলার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি আদালতের সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল শেষ হচ্ছে ইউক্রেনকে দেয়া রাশিয়ার $300 কোটি পরিশোধের সময়সীমা। 2014 সালের শুরুর দিকে ইউক্রেনে মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এর কিছুদিন পরেই ইয়ানুকোভিচের পতন হয়। সে বছরই এপ্রিলে ক্রিমিয়া ইউক্রেন থেকে রাশিয়ায় অন্তর্ভুক্ত হলে পূর্ব ইউক্রেনে রাশপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর গৃহযুদ্ধের শুরুর পর পরিস্থিতি নাজুক হতে শুরু করে। এর ফলে দেশটির দুর্বল অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ে। এর আগে ইউক্রেনের উন্নয়নে 2013 সালে $300 কোটি ঋণ সহায়তা দিয়েছিল রাশিয়া। এই অর্থ পরিশোধের জন্য ইউক্রেনকে চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে দেশটি। ঋণ পরিশোধে অপারগতা জানিয়ে রাশিয়ার কাছে ওই $300 কোটি ঋণ পূর্ণ তফসিলের অনুরোধ জানায় কিয়েভ। দুদেশের সম্পর্কের চরম অবনতির প্রেক্ষাপটে মস্কো সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্ধারিত সময়ে পাওনা মেটানোর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়ে দেন। অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিতে 40 বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। $1.1 ট্রিলিয়ন এই বিল মার্কিন সরকারের অর্থায়নে কাজ করবে 2016 সাল পর্যন্ত। জ্বালানি তেলের দাম কিছুটা বাড়তে শুরু করায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিনেট। এই বিল পাশের কারণে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলো এখন থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করতে পারবে। 1970 সালে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ কয়েকটি দেশের তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্য। এবার মিলেনিয়াম খেলার খবর। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে বাংলাদেশ। ময়মনসিংহের কলসিন্দুর গ্রামে মে মারিয়ার একমাত্র গোলে বাংলাদেশ 1-0 গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। গত এপ্রিলে ফাইনাল হওয়ার কথা থাকলেও ভূমিকম্পের কারণে প্রায় 8 মাস পর কাঠমান্ডুর আর্মি মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ যেন হিমালয় জয়ের আনন্দ। নানা কাঠখড় পুড়িয়ে অবশেষে এএফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলার কিশোরীরা। কাঠমান্ডুর আর্মি মাঠে উড়িয়েছে লাল সবুজের পতাকা। অনুশীলনে 8 মাসের দীর্ঘ বিরতির পরও মাঠে ঠিকই আলো ছড়িয়েছে সানজিদা মারিয়ারা। নেপালে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল কৃষ্ণা মারিয়ানারা। ফলাফলটাও আসে দ্রুত। 16 মিনিটে মারিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় গোলাম রাব্বানির শিষ্যরা। ম্যাচে ফিরতে মারিয়া স্বাগতিকরা হয়ে ওঠে আগ্রাসী। কিন্তু বাংলাদেশের জমজমাট রক্ষণভাগের সামনে ব্যর্থ হয় নেপালের সব চেষ্টা। ফলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। পুরো ম্যাচে অপ্রতিরোধ্য বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী গোলের সহজ সুযোগ না হারালে ব্যবধানটা আরও বেশি হতে পারত। সাফল্যের দেখা না পেলেও প্রথমার্ধের একমাত্র গোলের প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে বাংলাদেশ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বিতর্কেও এগিয়ে হিলারি, স্যান্ডার্সের ক্ষমা প্রার্থনা। বেইজিংয়ে রেড অ্যালার্ট জারির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ইয়েমেনের সরকারি বাহিনীর সাথে হাউথিদের সংঘর্ষ, নিহত 68। বিদ্রোহের মতো আত্মঘাতী ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এএফসি অনূর্ধ্ব-14 চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।